গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিলেন খালেদা জিয়া। নাগরিক শোক সভায় বিশিষ্টজনরা। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। মায়ের প্রতি মানুষের ভালোবাসার জবাব নীরবে দিলেন তারেক রহমান। সৌদি আরবে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ, তদন্তের দাবি। মালদ্বীপের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশি চিকিৎসকরা। কর্মসংস্থান বাড়াতে অব্যাহত রয়েছে হাই কমিশনের প্রচেষ্টা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। নাগরিক স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, স্বভাবে বিনয়ী হলেও রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সভায় এসব কথা বলেন তারা। মায়ের প্রতি কোটি মানুষের ভালোবাসার জবাব নীরবে শ্রদ্ধায় দেন তারেক রহমান। যে মহিয়সী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজালে বেঁধেছেন, নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তার স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই নাগরিক শোক সভা, যেখানে দর্শক সারিতে বসে নাগরিক সমাজের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। শোকসভায় বেগম জিয়ার জীবন ও আপোষহীন সংগ্রাম নিয়ে কথা বলেন দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক সহ নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, কাতার সহ 23 দেশের রাষ্ট্রদূত প্রতিনিধিরা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকার তাকে সুচিকিৎসার সুযোগ দেয়নি। আর আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার বিচারের নামে যে প্রহসন এবং চিকিৎসায় যে অবহেলা হয়েছে, তখন এর বিরুদ্ধে বিবৃতি দেওয়াও সম্ভব হয়নি। She was a proper person who is, the all technical advisors aspires for. A leader who listens, who asks questions and takes a decision on their own. বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বক্তারা মনে করেন, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ বিএনপি হারালো একজন সাহসী কাণ্ডারি, আর দেশ হারালো আপোষহীন এক মহানায়ক। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুষতে হয়, তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। নাগরিক শোকসভার আহ্বায়ক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, বেগম জিয়া ছিলেন দেশ গঠনের এক কিংবদন্তি, জাতি তাকে চিরদিন মনে রাখবে। শোকসভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসসির হোসেন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম সবাইকে ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করল নাগরিক সমাজ। এই শোকসভা থেকে সবার কণ্ঠে একটাই প্রতিধ্বনি, বেগম জিয়া শারীরিকভাবে বিদায় নিলেও তার রেখে যাওয়া আদর্শ বেঁচে থাকবে যুগ থেকে যুগ। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। সৌদি আরবে নিবন্ধিত 2,39,000-এর বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যরা। এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীরা এসব ঘটনা নিয়ে আলোচনা করছেন। সৌদি আরবে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা 2,39,000-এর বেশি। একদিকে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, অন্যদিকে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, দুটোই প্রশ্নের মুখে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এসব অভিযোগের তদন্ত করে কিনা। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে প্রবাসী ভোট গ্রহণের ভবিষ্যৎ। তারা খুব পরিকল্পিতভাবে, খুব সূক্ষ্ম ভাবে তারা এই ভোটকে বিতর্কিত এবং ভোট কারচুপি করার একটি মাস্টার প্ল্যান নিয়ে প্রবাসে তারা কাজ করে যাচ্ছেন। যেহেতু আমরা একটা ভোট দেওয়ার অধিকার পেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা সঠিক সময় সঠিক কাজগুলি আমাদের হাতে দেয় নেই এবং আমরা করতে ব্যর্থ হয়েছি। মালদ্বীপে স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশি চিকিৎসক ও দক্ষ পেশাজীবীদের অবদান দিন দিন বাড়ছে। তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠাবান সেবার মাধ্যমে দেশটির স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সেখানকার জনগণের আস্থাও অর্জন করছে। একই সঙ্গে মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি দক্ষ পেশাজীবীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের রিপোর্টে বিস্তারিত। মালদ্বীপে দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের সম্প্রদায়ের বৃদ্ধি এবং তাদের পেশাগত সুযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন। এরই ধারাবাহিকতায় মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করেন বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। বাংলাদেশ এবং মালদ্বীপের যে সম্পর্কটা, সেটা অল ওয়েদার একটা সম্পর্ক যেন হয়, যে সম্পর্কের মধ্যে সর্বক্ষেত্রে আমাদের যতগুলা বাইলেটারাল সম্পর্ক করা যায় সবগুলো ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিই। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের সরকার, আমাদের জনগণের পক্ষ থেকে আমরা সবসময় চাই যে আমাদের স্কিলড যে ওয়ার্কফোর্সটা আছে, বিশেষ করে আমাদের যে ডক্টর, ইঞ্জিনিয়ার, আমাদের যে একাডেমিক্স, টিচার্স, এই কমিউনিটি যেন মালদ্বীপে আরো বেশি আসা যাওয়া করে। এই সময় হাই কমিশনারের প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অবদানের প্রশংসা করেন এবং তাদের কর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি মালদ্বীপে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে হাই কমিশনের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা আসলে কোনো দিক থেকে পিছিয়ে নাই। We have to address, we have to go into the competing place. এই জিনিসটা হচ্ছে আমাদের ল্যাকিং। দুপক্ষের সহযোগিতায় আমরা এখানে খুব সুন্দর সার্ভিস প্রদান করতে পেরেছি এবং মানুষের অন্তরে খুব সহজেই জায়গা করে নিতে পেরেছি। এছাড়া হাই কমিশনার প্রবাসী চিকিৎসকদের স্বেচ্ছাসেবকমূলক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মালদ্বীপের স্থানীয় আইন কানুন ও সামাজিক রীতিনীতি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন তিনি। এই মতবিনিময় প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে বিশ্বের 184টি দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টি করেছেন নাজমুন নাহার। সর্বশেষ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামা সফরের মাধ্যমে তিনি এই অভূতপূর্ব মাইলফলক অর্জন করেন। দীর্ঘ পরিকল্পনা, সাহস ও অধ্যবসায়ের ফল হিসেবে তিনি এই অর্জনকে নারীর ক্ষমতায়নের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন। গত বছরের জুন থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে একক ভ্রমণকারী নাজমুল পাড়ি দিয়েছেন বিশ্বের নানা প্রান্ত। ওশেনিয়া অঞ্চলে সামোয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার তিমুর লেস্তে, ক্যারিবীয় অঞ্চলে অ্যান্টিগুয়া ও বারবুডা, সেন্ট কিটস ও নেভিস, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, সবশেষ দ্বীপরাষ্ট্র বাহামা। একক অভিযাত্রী হিসেবে নাজমুল প্রধানত সড়ক পথেই বিশ্বভ্রমণ করে থাকেন। এই দীর্ঘ যাত্রাপথে তাকে মোকাবেলা করতে হয়েছে অসংখ্য ঝুঁকি ও প্রাণঘাতী পরিস্থিতি।
তবে থেমে নেই তার স্বপ্ন। যেসব দেশ এখনো ভ্রমণ হয়নি সেগুলো ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে। 2000 সালে ভারতের একটি আন্তর্জাতিক অভিযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার বিশ্বভ্রমণের পথচলা। দীর্ঘ এই অভিযাত্রায় তার সাফল্য নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেরও। তার কৃতিত্বের খবর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনেও গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। নাজমুল শুধু ভ্রমণই করছেন না, ভ্রমণের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরছেন বাংলাদেশকে। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং বাল্যবিবাহ বন্ধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও ছড়িয়ে দিচ্ছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠককে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন। সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠকও একই প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। শহীদ ওসমান হাদির বড় ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির BBCCI লন্ডন রিজিওনাল কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে লন্ডনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। লন্ডন রিজিওনাল কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন BBCCI প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার। লন্ডন শহরের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আরও একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 14 জানুয়ারি পূর্ব লন্ডনের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি নামে নতুন দলটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ার লিলিয়ান কলিন্স। সেক্রেটারি মোহাম্মদ হামিদ সাংগঠনিক কাঠামো ও দলের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, সুযোগ সুবিধা ও সাম্প্রতিক জাতীয় বিষয় নিয়ে মতবিনিময়ের অংশে ওমানে অবস্থিত ন্যাশনাল এগ্রিকালচারাল LLC প্রদর্শন করেছেন বাংলাদেশের দূতাবাসের লেবার কাউন্সিল রফিউল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ নাজিম উদ্দিন CIP উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রফিউল ইসলাম। লেবার কাউন্সিলের প্রবাসীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন রেমিটেন্স যোদ্ধাদের। পোস্টাল ব্যালটের মাঝে যখন আপনাদের কাছে আসবে বলবেন যে হচ্ছে আসার পরে এটা হচ্ছে নিজেরটা নিজের কালেক্ট করতে হবে ইয়া থেকে আপনার পোস্ট অফিস থেকে আর কি। আপনার ID কার্ড অথবা পাসপোর্ট দেখালে ওরা দিয়ে দিবে। আসন সমঝোতা না হওয়ায় অবশেষে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গেল চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র জানান, শুধু আসন সমঝোতা না হওয়া নয়, আদর্শিক ভিন্নতা ও জোটে যথাযথ গুরুত্ব না পাওয়ায় এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া জামায়াত ও বিএনপি মিলে পাতানো নির্বাচন করতে পারে বলেও আশঙ্কা করছে দলটি। গণ অভ্যুত্থানের পর জামায়াতের সাথে অভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে একই সুরে কথা বলা সহ নানা কারণেই আলোচনায় চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন বন্টন নিয়ে দর কষাকষিতে দূরত্ব শুরু হয় দুই দলের। সেটি আরও বাড়ে 8 দলের সাথে NCP, LDP ও AB পার্টি যুক্ত হয়ে জোটের আকার 11 দলে রূপ নিলে গুঞ্জন শুরু হয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। টানা কয়েকদিন বৈঠকের পর বৈঠক করে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় 47 আসন ফাঁকা রেখে আসন বন্টন ঘোষণা করে 11 দল।
পরদিনই সংবাদ সম্মেলনে জোটে না থাকার ঘোষণা দিল ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র জানান 268 আসনে একক প্রার্থী ও বাকি 32 আসনে সমমনা প্রার্থীকে সমর্থন দিবে তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বলেন, জোটে শুরু থেকেই অবহেলিত ছিল ইসলামী আন্দোলন। এছাড়া তারেক রহমানের সাথে জামায়াত আমিরের সাক্ষাতে নির্বাচনের পর জাতীয় সরকারের অভিপ্রায় প্রকাশকে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র হিসেবেও দেখছে দলটি। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। জাতীয় পার্টির সাথে কোনো নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র। বাংলাদেশের গণমানুষ তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনে মনোনয়নের 7ম দিনের শুনানি চলাকালে ইয়াজদাইন নামে এক ব্যক্তিকে মারধর করেছেন কয়েকজন। তার আইনজীবীর অভিযোগ, শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা মারধরের সাথে জড়িত। তবে ফাহিম চৌধুরীর সমর্থকরা একথা অস্বীকার করেছেন। এদিকে 7ম দিনের শুনানিতে 18টি আপিল মঞ্জুর হয়েছে। নির্বাচন কমিশনের ভেতর থেকে মারতে মারতে ইয়াজদাইন নামের এই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন কয়েকজন। এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। সেখানে কয়েকজন পুলিশ সদস্য চেষ্টা করেও হামলাকারীদের থামাতে ব্যর্থ হন। ফাহিম চৌধুরী যে নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, এটা সঠিক কিনা এটা আমি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে রিট করছি। তারপরে তারা আমরা অতিরিক্তভাবে মারার উদ্দেশ্যে তারা হামলা করে। সে আমার শেরপুরের ভোটার কিনা, ওনার ভোটার আইডি কার্ডটা চেক করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে কি উনি যাইতে পারে? পুরো বিষয়টা ওপেনলি হবে। অন্য এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না, এটা আসলে খুবই আশঙ্কাজনক। হামলার শিকার ইয়াজদাইনের আইনজীবী দাবি করে এক ব্যক্তি জানান, শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে জানিয়ে আদালতে রিট করেছেন তারা। ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধতা দেয়নি, তাই ফাহিম চৌধুরী মনোনয়নের বৈধতা পেতে ইসিতে আপিল করেন। এই মামলাটি আজকে কমিশনে উঠেছিল এবং কমিশন আগামীকাল এটা শুনানির জন্য নির্ধারণ করেছে। শুক্রবার ইসি এ সংক্রান্ত শুনানি অপেক্ষমান রাখে। শেরপুর 2 আসনে 5 জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের 2 প্রার্থীকে বৈধতা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। একজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির ফাহিম চৌধুরী এবং অন্য একজনের প্রার্থিতা বাতিল হয়। এদিকে ইসিতে 7ম দিনে 43টি আপিলের মধ্যে 18টি মঞ্জুর, 21টি নামঞ্জুর করা হয়, আর 4টি অপেক্ষমান রাখে কমিশন। ওনাদের বলা সত্ত্বেও কিন্তু ওনারা দেন নাই, আপিল করার পরে আমাদের সেটা মঞ্জুর করছে। আমরা আমাদের প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থীকে 12 ঘন্টা অথবা 24 ঘন্টা অথবা 2 দিনের যেন সময় দেয় ছোটখাটো ভুলগুলো সংশোধন করার জন্য। আমরা এখানে আপিল করি, মাননীয় কমিশনার মহোদয়গণ আপিল শুনানি অন্তে আমাদের আপিলটা আলহামদুলিল্লাহ মঞ্জুর করছেন। আগামী 18 জানুয়ারি আপিল শুনানি শেষ হওয়ার কথা। ইসিতে প্রার্থিতা না পেলে আদালতে আবেদন করার সুযোগ পাবেন মনোনয়ন প্রত্যাশীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে, এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজপথে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলে।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো হাদি হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে। বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও আমার তো মনে হয় রাষ্ট্রের ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করিও না। জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে জামাল খান হয়ে কাজীর দেউরিতে এসে সমাবেশে যোগ দেন তারা। অবিলম্বে হাদি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। হাদি হত্যার আসামিদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারকে প্রেসার ক্রিয়েট করতে চাই। পিরোজপুরে হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, বিচার বিলম্বিত হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। হাদি ভাই হত্যার অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসনের কোনো এর প্রতি অ্যাক্টিভিটি নাই। তারা শুধু বলছে জানাবো, এভাবে বললে হবে না। দ্রুত চার্জশিট পুনঃতদন্ত, সব দোষীদের গ্রেফতার ও প্রকাশ্যে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।